হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাটি আছে বেশ কিন্তু ভয়ের। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো এবং ঘটনা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের এপিসোডে যে ঘটনাটি আছে বেশ কিন্তু অদ্ভুত এবং বেশ ভয়ের। ঘটনাটি যিনি পাঠিয়েছে তিনি তার নাম উল্লেখ করেনি। তিনি তার নামটি ব্যক্তিগতভাবে রাখতে চেয়েছে, পুরোপুরি পার্সোনাল, যেটা নামটা যাতে না বলা হয়, তাই এখানে তার নামটা উল্লেখ করা হচ্ছে না। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবে পড়ছি। কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলি আমাদের সাথে না ঘটলে আমরা বিশ্বাস করি না। আজ ঠিক এমনই একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। ঘটনাটি যেভাবে আমার সাথে ঘটেছিল আমি ঠিক তেমনভাবেই আপনাদেরকে বলছি। আমার বাড়ি মণিপুরে, একটি ছোট্ট শহরে। যেদিন আমার সাথে ঘটনাটি ঘটে সেদিন যেভাবে ঘটনাটি ঘটেছিল ঠিক সেভাবেই বলছি। আমরা ফ্যামিলিতে আমরা টোটাল 3 জন থাকি, আমি, মা এবং বাবা। বাবা কিছুদিন আগে পছন্দ করে একটি বাড়ি কিনে নেয় এবং বাড়িটি খুব সুন্দর ছিল। সেদিন রাত প্রায় 12টা বাজে। আমি পড়তে পড়তে বইয়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। কোনো কিছুর শব্দে ঘুমটা ভেঙে গেল। আসলো শব্দটা আমি শুনতে পাইনি, তবে তার প্রতিধ্বনি শুনেছি। খুবই বিকট কোনো চিৎকারের শব্দ। আমি নড়ে চড়ে বসলাম। পাশেই পোষা বিড়ালটা ঘুমাচ্ছিল, তাকেও এখন দেখছি না। টেবিলের পাশে জানালা দিয়ে বাইরে কালো অন্ধকারের দিকে তাকিয়ে যেন গাটা ছমছম করে উঠল। নতুন জায়গা, এমনিতেই আশপাশটা তেমন ভালো করে চেনা নেই। তাড়াতাড়ি সেটা বন্ধ করে দিলাম। মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই ঘরের মধ্যে কিছু একটা ঘটে গেছে। ভয়ঙ্কর কোনো ঘটনা। পড়বো না ঘুমাবো বুঝতে পারছি না। আর যেন জেগে থাকতেও সাহস হচ্ছে না। টয়লেটে যেতে হবে কিন্তু সাহস হচ্ছে না একা একা নিচের তলায় যেতে। একবার ভাবলাম পাশের ঘর থেকে বাবাকে ডাকবো, তারপর ভাবলাম না থাক, কি ভাববে বাবা। আমি এত বড় ছেলে, একটা কলেজের ছাত্র, রাতে একা একা টয়লেট যেতে ভয় পাচ্ছি। সিঁড়ির আলোটা জ্বেলে দিয়ে নেমে পড়লাম নিচে। অন্ধকারের দিকে তাকিয়ে ভয় লাগছে। মনে হচ্ছে চারিদিক থেকে একটা নিস্তব্ধতার আবরণ চেপে ধরেছে। কেন জানি বারবার মনে হচ্ছে এক্ষুনি যদি আমার সাথে কিছু হয়ে যায়। বাবা মা তো ঘুমাচ্ছে, বাবা কি জানতে পারবে নিচের তলায় কি হয়েছে? সিঁড়ির আলোটা যেন খুব কষ্ট করে গাঢ় অন্ধকারটাকে ঠেলে সরিয়ে দিয়েছে। এদিকে বাথরুম ঢুকেই সুইচ দিলাম, কিন্তু আলো জ্বলছে না। সাথে গায়ের লোম সোজা হয়ে গেল। মরিয়া হয়ে বারবার সুইচটা দিচ্ছি কিন্তু আলো জ্বলছে না। তারপর যেই বেসিনের দিকে চোখ গেল, সাথে সাথে যেন একটা শীতল স্রোত বয়ে গেল মাথা থেকে পা অবধি। অন্ধকারের মধ্যে দুটো গোল গোল কি যেন জ্বলছে, খুবই হিংস্র দুটো চোখ। সাথে সাথে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম। সাথে সাথে সামনে যেন কি হুড়মুড় করে পড়ল। আমি ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম। দৌড়ে সিঁড়ির কাছে এসে কিছুতে পা লেগে হোঁচট খেয়ে পড়ে গেলাম। সিঁড়ির ধাপের একটা কোণায় নাকটা লাগলো খুব জোরে, আর সাথে সাথে চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি মেঝেতেই শুয়ে আছি। বাবা আমার মাথার কাছে বসে আছে আর মা পাশে বসে। নাকটা খুব যন্ত্রণা করছে আর মাথাটাও। বাবা মাথায় জল ঢেলে দিয়েছে। ছোটবেলা থেকেই আমার বাবা আমায় প্রচণ্ড ভালোবাসে। সেই জলে ভিজে চুপচুপ করছে, আমার ঠান্ডায় কাঁপছি। ওঠার চেষ্টা করতে বুঝলাম কনুইতে লেগেছে, হাতে শক্তি পাচ্ছি না। মা কোনো রকমে ধরে তুলল। পরে শোয়ার ঘরে এসে বাবা যেটা বলল সেটা এরকম। আমার চিৎকার শুনে
বাবার ঘুম ভেঙে যায়। তারপর আমার ঘরে গিয়ে আমাকে দেখতে পায়নি। তারপর নিচে গিয়ে দেখে আমি পড়ে আছি সিঁড়ির কাছে। বুঝতে পারলো ভয় পেয়ে দৌড়াতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছি। বাথরুমে জল আনতে গিয়ে দেখে আমাদের বাড়ির বিড়ালটা দু টুকরো শরীর পড়ে আছে বেসিনের ওপর। তীক্ষ্ণ নখের আছড়ে ছিন্ন ভিন্ন দেহটার থেকে মাথাটা ছিঁড়ে ফেলা হয়েছে। পুরো বেসিনটা রক্তে লাল হয়ে গেছে। সাবানের কেসটা নিচে পড়ে আছে। বাথরুম থেকে ফোঁটা ফোঁটা রক্তের দাগ চলে গেছে বাড়ির পেছনের দরজা পর্যন্ত। পরের দিন ঘুম থেকে উঠে দেখলাম অনেক বেলা হয়ে গেছে। বাবা অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, মা রান্না করছে। গত রাতের ঘটনার কথা ভাবতেই আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে। সেই বিষয়ে বাবা মার সাথে আর কোনো আলোচনা হলো না। বাথরুমে যেতে ভয় করছিল, কিন্তু গিয়ে কোনো চিহ্ন দেখতে পেলাম না। বাবা সবকিছু ধুয়ে পরিষ্কার করে দিয়েছে মার সাথে। আলোটা জেলে দেখলাম সব ঠিক আছে। তবে কাল রাতে আলোটা কেন জ্বলছিল না, কি যে হচ্ছে আর কেনই বা হচ্ছে আমি বুঝতে পারছি না কিছুই। বিড়ালটার কথা ভেবে মনটা খারাপ হয়ে গেল। এই বাড়িতে যখন নতুন এসেছিলাম তখন এই বিড়ালটি এই বাড়িতে আসে। বেচারা প্রায় কিছুদিন ধরে আমাদের বাড়িতেই আছে। বেসিনের দিকে তাকালেই বারবার সেই দৃশ্যটা মনে পড়ছে। কি হিংস্র সেই চোখ, কি ভয়ঙ্কর। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দোতলা নিজের ঘরে চলে এলাম। নিচের তলটা কেমন যেন অভিশপ্ত লাগছিল। সামনেই পরীক্ষা, কলেজে আপাতত ছুটি, সারাদিন বাড়িতেই থাকবো। একটু পরে রান্নার মাসি এসে মার সাথে একটু হেল্প করবে, কারণ আমার মায়ের একটু সমস্যা আছে। হঠাৎ মনে পড়ল বাবা কাল রাতে বলেছিল রক্ত ফোটার দাগটা বাড়ির পেছনের দরজার দিকে। এখন দিনের বেলা, এখন আর অতটা ভয়ের কিছু নেই। একবার গিয়ে দেখে আসি দরজার বাইরে কোনো চিহ্ন আছে কিনা। এই ভেবে অনেক সাহস জুগিয়ে পা বাড়ালাম। বাড়ির পেছনে একটা বাগান আছে, কিছু সবজি আর ফুলের গাছ, কয়েকটা আম গাছ আর একটা তেঁতুল গাছ আছে। উঁচু পাঁচিলে ঘেরা বাড়িটা। পাঁচিলের পেছনে অনেক দূর পর্যন্ত ঘন জঙ্গল আর একটা পুরনো ভাঙা ঘর। কালী মন্দির আর তার পাশে একটা শ্মশান আছে। এখন আর কেউ যায় না ওদিকে। এখন তান্ত্রিক থাকতো। সে পুরনো 20 বছর আগে সেই তান্ত্রিক মারা গেছে। নিচ দিয়ে দেখলাম পেছনের দরজার ছিটকানিটা খোলা। হয়তো বাবা সকালে খুলেছে, লাগাতে ভুলে গেছে। এই ভেবে যেই দরজাটা খুলেছি, দেখি সামনেই ইটের ওপর লাল মতো এক টুকরো কি যেন পড়ে আছে, আর তার পাশে পিঁপড়ে। বুঝতে দেরি হলো না, বিড়ালটার দেহর কিছুটা অংশ। তার মানে বাবা সকালে এই দরজা খোলেনি। আমার গায়ের লোম আবার সোজা হয়ে গেল। সজাগ দৃষ্টিতে তাকালাম চারিদিকে। না, বিশেষ কোনো অস্বাভাবিকতা দেখছি না। চারিদিকে যেন কখন কিছু ঘটছে, কিছুই বুঝতে পারছি না। হঠাৎই তেঁতুল গাছের দিকে আমার চোখ আটকে গেল। শিউরে উঠলাম আমি। কি ওঠা গাছের নিচে? সামান্য এগিয়ে দেখলাম গাছের গায়ে লাল রক্ত দিয়ে কিছু একটা আঁকা, একটা চিহ্ন। কয়েক সেকেন্ডের জন্য আমার গায়ে রক্ত হিম হয়ে গেল, যেন মূর্তি হয়ে গেলাম। এই চিহ্নটা আমি চিনি, একবার দেখেছি, তবু মনে আছে। তবে কি ওটার জন্য হচ্ছে এইসব? উদ্ধশ্বাসে দৌড় দিলাম দোতলায়। পুরনো জিনিসের বাক্সের মধ্যে থেকে বের করলাম গতকালের সেই সরু রবারের ফিতে জড়ানো ধুলো মাখা চামড়ার প্যাকেটটা দেখে মনে হয় যেন বর্তমান যুগের কভার ফাইল। এটা আমরা পেয়েছি গতকাল বিকেলে। আমরা বলতে আমি আর অজিত, আমার বাল্যকালের একমাত্র বন্ধু। ও আমার বাড়িতে এসেছে। কয়েকজন বন্ধু মিলে একটা শর্ট ফিল্ম তৈরি করেছি। শুটিংয়ের ক্যামেরাটা আমার, তাই আমি ওদের দলে জায়গা পেয়েছি। গতকাল তারই একটা শুটিং চলছিল আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিমি দূরে একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে। আমি আর অজিত সেখানে পৌঁছে গিয়েছিলাম বিকেল 3টের মধ্যে। গিয়ে দেখলাম কেউ আসেনি, তাই আধ ঘন্টা অপেক্ষা করার পর ফোন এসেছিল ওরা আসবে না। আমরা দুজন ভেবেছিলাম অতদূর যখন গিয়েছি শুধু শুধু ফিরে আসবো না, তাই এদিক ওদিক ছবি তুলেছিলাম। আর অজিত
চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল পুরনো আমলের কিছু পাওয়ার আশায়। বিশাল বাড়িটার চারিদিকে গাছ আর আবছার ঘন জঙ্গল রয়েছে। ভাঙা পাঁচিলের ফাটল দিয়ে অশ্বত্থ গাছ বেরিয়েছে। সেটা পেরোলেই সামনে দোতলা বাড়ি। বড় দরজা দিয়ে ঢুকলেই সামনে শুকনো পাতার পুরো আস্তরণে ঢাকা ফাঁকা চত্বর। তার ঠিক মাঝখানে একটি কুয়ো। সেই ফাঁকা চত্বরের চারিদিকে সারি দিয়ে ছোট ছোট ঘর। ঘরগুলো দরজা জানলা কিছুই ছিল না। অনেক ঘরের ছাদও ছিল না। তাই আমি অজিতকে সাবধান করে দিয়েছিলাম সেই ঘরগুলো নিরাপদ ছিল না। যখন তখন ছাদ বা দেওয়াল ভেঙে পড়তে পারত। আমি এক কোণে একটা অর্কিডের ছবি তুলছিলাম। এমন সময় অজিত একটা ঘর থেকে আমাকে ডাকছিল, বেশ উত্তেজিত কণ্ঠে। ভেবেছিলাম ছেলেটা হয়তো কোনো গুপ্তধনের খোঁজ পেয়েছে। গিয়ে দেখেছিলাম একটা শিকড়ের একটি অজিতের হাত আর একটির দিকে মাটির মধ্যে। অজিত শিকলটা ধরে টানতে বুঝতে পারলাম মাটি থেকে কয়েক সেন্টিমিটার গভীর বরাবর শিকলটা সেই চত্বরের দিকে চলে গেছে। অজিত টানতে টানতে গিয়েছিল কুয়োটা পর্যন্ত। কুয়োর নিচ পর্যন্ত নেমে গিয়েছিল শিকলটা। কুয়োর কিনারায় দাঁড়িয়ে মনে হয়েছিল শিকলের প্রান্তে কিছু একটা বেঁধে দিয়েছে, কুয়োতে ফেলে দেওয়া হয়েছে। টেনে তুলে দেখছিলাম একটা ভাঙা কাঠের বাক্সের অবশিষ্টর সাথে সিল্কটক জড়ানো। কাঠের বাক্সটার মধ্যে ছিল এক চামড়ার প্যাকেট। কাল সন্ধ্যায় সেই প্যাকেটটা এনে পুরনো জিনিসের বাক্সে রেখে দিয়েছিলাম আর প্রায় ভুলেই গিয়েছিলাম এর কথা। আমি ঘরের ঠিক মাঝখানে মেঝের ওপর প্যাকেটটা রাখলাম। সারা ঘরটা কেমন পুরনো জিনিসের গন্ধে ভরে উঠল। রবারের ফিতেটা খুলে প্যাকেটটা খুললাম। কিছুটা ধুলো মাটি মেঝেটা নোংরা করলো। প্যাকেটটা খুলে প্রথমে বেরিয়ে এলো একটা খাতার মতো জিনিস। চামড়ার মলা দেওয়া হলদে পুরো কাগজ, আর তারপর তেল চিটচিটে নোংরা ছাই সিঁদুর মেশানো একটা ধাতুর মোটা পাত। তার উপর খোদাই করা একটা চিহ্ন। দুটি খড়গ আড়াআড়ি রাখা আছে। তার মাঝে যেন একটা ত্রিশূল ফেলা, ঠিক যেমনটা দেখেছিলাম ওই তেঁতুল গাছের গায়ে। এই ধাতুর পাতা কালই দেখেছি, তাই চিহ্নটা দেখে চিনতে পারলাম। কিন্তু ওই খাতাটা এখনো খুলে দেখা হয়নি। খাতাটা হাতে নিয়ে দেখলাম বেশ ভারী। এত পুরনো তবু নষ্ট হয়নি। মলাটের ওপরে লাল চিটচিটে কি যেন লেগে আছে। মনে হয় ওই ধাতুর পাতা থেকে লেগেছে। পুরো ভেবে সবে পাতা উল্টানো শুরু করেছি, এমন সময় নিচের তলার দরজা ধাক্কা পড়ল আর আমার বুকটা ধড়াস করে উঠল। ভয়ে নিচে গিয়ে দরজা খুলে দেখলাম রান্নার মাসি এসেছে। আমি এমন ভয়াত্মভাবে দরজা খুললাম দেখে একটু অবাক হলেন। আমি আবার ওপরতলায় এসে খাতাটা নিয়ে চলে এলাম ব্যালকনিতে। এই শীতের দুপুরে রৌদ্রে বসে পড়া যাবে। পুরো হলদেটায় কাগজ কালো কালি দিয়ে লেখা কোনো একটি আঞ্চলিক বাংলা ভাষায়। মাঝে মাঝে কিছু কিছু শব্দের অর্থ বুঝতে পারছি না। বাকিটা পুরো যা বুঝলাম অনেকটা এরকমই যে ওই জমিদার বাড়িতে একজন তান্ত্রিক ছিল। সে জমিদারের খুব কাছের ছিল। একদিন সেই তান্ত্রিকের সাথে জমিদারের কিছু ভুল বোঝাবুঝি হয় এবং তান্ত্রিক সেই জমিদার বাড়ির থেকে চলে যায়। সেই তান্ত্রিক সেই জমিদার বাড়ির থেকে চলে যাওয়ার কিছুদিন পর থেকেই জমিদারের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। সে শারীরিকভাবে অসুস্থ হতে থাকে, হাঁটা চলা বন্ধ হয়ে যায় এবং হঠাৎই একদিন সেই জমিদার মারা যায়। সবাই মনে করে যে সেই তান্ত্রিক নাকি সেই জমিদারের সাথে কোনো টুকটাক কিছু করেছিল এবং কালো জাদু করেছিল। আর সেই তান্ত্রিক থাকে আমাদের বাড়ি ঠিক পেছনে সেই পরিত্যক্ত বাড়িটিতে, শ্মশানের পাশে। এই ঘটনাটি পড়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। এই অ্যালবামটা আমি সঙ্গে সঙ্গে আমাদের পাশের জঙ্গলে ছুঁড়ে ফেলে দিই। এরপরে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। রাতের বেলা কখন ঘুমটা ভেঙে যায় বুঝতে পারিনি। হঠাৎ খেয়াল করি আমার পায়ের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই।
ভালো করে খেয়াল করে দেখি এক তান্ত্রিক গোছের লোক আমার দিকে একভাবে তাকিয়ে আছে আর আমায় বলছে আমি কেন জমিদার বাড়ির থেকে এই অ্যালবামটা নিয়ে এসেছি। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে আমার মা এবং বাবা আমার পাশে এবং ডাক্তারবাবু ছিল, তাকে সমস্ত ঘটনা খুলে বলি। মা বাবা আমাকে প্রচণ্ড বকাবকি করে আমি কেন ওই জমিদার বাড়িতে গিয়েছিলাম। এরপরে আমাকে এক জ্যোতিষী তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় এবং তাকে সমস্ত ঘটনা বলা হয়। সে আমাকে এক মাদুলি দেয় এবং সেই মাদুলিটা নেওয়ার পরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও। ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং বলে রাখি, তোমরা আমাকে গল্প কথায় ঘটনা লিখে পাঠিয়ে দাও। ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং আমি কিছুদিন পর থেকে আমি ট্রাই করব যাতে তোমাদের জন্য নতুন কিছু করতে পারি। তবে আমাদের গল্পকথা পরিবারের যখন 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, আমি সেদিন থেকে চাইবো তোমাদের জন্য পডকাস্ট আনতে, যেখানে ডাইরেক্ট আমি তোমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমে কথা বলবো এবং বিভিন্ন রকম আলোচনা করব। আশা করব আজকের প্রথম যে ঘটনাটি ছিল তোমাদের বেশ ভয় লেগেছে। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করি। এবং আরেকটা রিকোয়েস্ট তোমাদেরকে করতে চাই, যারা শেষ অবধি ঘটনা শুনছো, প্লিজ লাইক করতে ভুলো না এবং কমেন্ট করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। আমি তাই রিকোয়েস্ট করবো তোমরা লাইক কমেন্ট করে গল্পকথার পাশে থাকো। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। বেশ কিন্তু অদ্ভুত আজকের দ্বিতীয় ঘটনাটি। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে, ঘটনাটি কিন্তু যেমন ভয়ের এবং তেমন অন্যরকম। আশা করব তোমরা যখন পড়বে বা শুনবে ঘটনাটি, তোমাদের একটা অন্যরকম ফিলিংস হবে। ঘটনাটি লিখেছে অনিমা বিশ্বাস। তিনি যেভাবে লিখেছে ঘটনাটি, আমি ঠিক তার ভাষাতেই আমি ঘটনাটি পড়ছি। যেসব ঘটনা আমি আজকে লিখতে চলেছি, এই লেখাগুলি ভূতুরে গল্পের ওপর ঠিক পড়ে না অবশ্যই। যেরকম 2023 সালে যে মাসের 5 তারিখে আমার এক যা মারা যায়, মৃত্যুটা বড় আশ্চর্য ধরনের। ওই যা আমার ঘর শ্বশুরের ছেলের বউ। আমার শ্বশুর বাড়ি 52 কাঠা জায়গার মধ্যে। আমার শ্বশুরসহ ওনার আরও 3 ভাই কাছাকাছি এক জায়গায় বাড়ি করেছেন। ওনাদের মধ্যে একজনের ছেলের বউকে নিয়ে আজ আমার এই লেখাটি। নাম ছিল শুভ্রা। ওদের ভালোবাসার বিয়ে, ছেলে পুলে কিছু ছিল না। স্বামী স্ত্রী দুজনের মধ্যে প্রথম প্রথম মিলমিশ থাকলেও পরে সেটা আদা আর কাঁচকলার সম্পর্ক নিয়ে পৌঁছে যায়। শুভ্রা আর দুই জায়েদের থেকে আমার সাথে বেশি কথা বলতো। ওদের রান্নাঘরে জানলার কাছ থেকে আমি বেশিরভাগ সময় যাতায়াত করতাম। আমাকে দেখতে পেলেই এটা সেটা নানান কথাবার্তা বলতো। আমিও দাঁড়িয়ে ওর সাথে অনেক কথা বলতাম। ওকে আমার ভীষণ ভালো লাগতো। উচ্চশিক্ষিত বড়লোকের একমাত্র মেয়ে। মার্জিত কথাবার্তা, খারাপ লাগার মতো কিছু কোনোদিনও আমার কাছে অন্তত ছিল না। রান্নাঘরে জানলার কাছে দাঁড়িয়ে আমাকে ডাকতো। কোনোদিন বলতো, আসো না দিদি, দুজনে চা খাই। কোনোদিন বলতো, আসো ইলিশ মাছ ভাজছি, 1 পিস মাছ ভাজা খেয়ে যাও। কোনো সময় যেতাম, কোনো সময় আবার নানান অজুহাত দিয়ে যেতাম না। ওদের সীমানায় 2টি খানা আম গাছ আছে। আম পাকা সার সিজনে ডেকে আম দিত। আমি তো সব সময় বাড়িতে থাকি না, মাঝে মধ্যে গিয়ে থাকি। গত বছর 2023 এপ্রিল বাড়িতেই ছিলাম। ওর জানালার কাছ থেকে যাওয়ার সময় মাংস রান্নার গন্ধ পেয়ে বলতে বলতে যাচ্ছি, শুভ্রা মাংস হচ্ছে। ও হেসে বলল, হ্যাঁ দিদি। পরের দিন আমিও মাংস রান্না করেছি। ভেবেছিলাম ওখান থেকে যাওয়ার সময় বলবো, কাল তুমি খেয়েছো, আজ আমি খাবো। কিন্তু ওর দেখা পাইনি। সন্ধ্যাবেলা আমাকে মেসেজ করেছে ওর খুবই শরীর খারাপ, মাথা নিচু করতে পারছে না, কিছু খেতে পারছে না, ঠিকমতো হাঁটতে চলতে পারছে না। আমি ফোন করে বললাম ওর বরের কাছে কথা বলার কথা। আর কোনো কথা হয়নি ওর সাথে। পরের দিন শুনি শুভ্রা হাসপাতালে ভর্তির দিন থেকেই কোমায় ছিল।
কতবার ভেবেছি একটু দেখতে যাব, কিন্তু যাওয়ার আর সময় হয়নি। দুদিন বাদেই কলকাতা থেকে বড় জামাই এসে আমাকে নিয়ে চলে গেছে। যেদিন আমার সকালে মেয়ের ওখান থেকে আসার কথা, সেদিনই শুভ্রা বেলা 12:30টায় মারা গেছে। সেদিনও ও কিন্তু আমি আসতে পারিনি, কেননা মেয়ে জামাই ওরাই ওদের বাড়ি করে আমাকে দিয়ে যায় ওদের গাড়িতে। আশ্চর্য লাগে, আমার কলকাতা থেকে ফিরে আসার দিন সকাল অবধি শুভ্রা বেঁচে ছিল। এখনও কেন জানি না আমার মনে হয় শুভ্রা কোমার মধ্যে থেকে 20 দিন বেঁচে ছিল শুধু আমার জন্য। 21 দিন চলে যায়। অল্প বয়সী একটি তরতাজা মেয়ে। ও চলে যাওয়ার পরও আমি ওদের ওই জানালার কাছ থেকে হাঁটাচলা করতাম, এখনও করি। ঠিক এরকমই একদিন আমি ওদের জানালার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ আমার মনে হলো যে জানালার ঠিক পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে আর আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি কোনো কিছু খেয়াল না করে আমি একা একা নিজের মনের মতো হাঁটতে হাঁটতে চলে যাই। আমাকে অনেকেই বলেছে যে আমি ওদের জানালার পাশ দিয়ে হেঁটে যাই, আমার কি কোনো ভয় করে না? সত্যি বলতে আমার সত্যি কোনো ভয় করতো না, কারণ আমিও শুভ্রাকে প্রচণ্ড ভালোবাসতাম। একদিন রাত কটা হবে, 8টা কি 8:30 হবে, আমি ওদের বাড়ির পাশ দিয়ে জানালা দিয়ে হেঁটে আসছি। ঠিক আমি খেয়াল করি জানালার পাশে শুভ্রা দাঁড়িয়ে আছে। প্রথমে দেখে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। যতই হোক আমিও তো মানুষ, ভয় বলে তো কিছু একটা আমার মধ্যে আছে। আমি প্রথমে একভাবে তাকিয়ে থাকি এবং দেখি সত্যি সত্যি শুভ্রা। তবে এই শুভ্রা আর আগের শুভ্রা নেই। সারা শরীর সাদা ফ্যাকাশে, মনে হচ্ছে ফ্রিজের মধ্যে কোনো কিছু রেখে দিলে যেমন সাদা ফ্যাকাশে হয়ে যায়, ঠিক তেমনটাই আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আমি কি বলবো, আমি কি করব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সাহস করে আমি এগিয়ে গেলাম ওই দিকে। তারপরে দেখি সামনে কিছুই নেই। প্রথম প্রথম প্রচণ্ড ভয় পেয়ে যাই, কিন্তু আমার সাথে এরকমটা প্রায় দিন হতে থাকে। এবং কিছু কিছু দিন আমি ওর জানলার পাশ দিয়ে যেতে গিয়ে মাংসের রান্নার গন্ধ, ইলিশ মাছের গন্ধ পেয়েছি। কিন্তু ওদের বাড়ির লোকের মুখ থেকে শুনেছি শুভ্রা চলে যাওয়ার পর মাংস, ইলিশ এখন অবধি এই বাড়িতে রান্না হয়নি। সত্যি বলতে শুভ্রাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম এবং ও আমাকে প্রচণ্ড ভালোবাসতো। ওইটুকুনি একটি বাচ্চা মেয়ে চলে যাওয়ায় সব কিছু যেন কেমন থমকে গেছিল। এখন আমি ওখানে আর থাকি না, এখন আমি কলকাতায় থাকি। এখন ওর কথা প্রচণ্ড মনে পড়ে। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনাটি এবং দ্বিতীয় ঘটনায়, দুটো ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং সত্যি বলতে এরকম ভৌতিক এবং অলৌকিক ঘটনাগুলি কিন্তু আমাদের বেশি ভাবায় এবং আমাদের অনেকের জীবনে এরকম ভৌতিক, এরকম অলৌকিক ঘটনা ঘটে। অ্যাকচুয়ালি যার সাথে এরকম ঘটনা ঘটে তারাই কিন্তু অ্যাকচুয়ালি সেটা বুঝতে পারে। এবং আমার জীবনে এরকম অনেক ঘটনা আছে এবং আমার মায়ের জীবনে এরকম ঘটনা ঘটেছে, যেটা আমি গল্প কথায় শুনিয়েছি। যারা শোনোনি অবশ্যই শুনে এসো। এবং বলতে চাই তোমাদেরকে, যারা শেষ অবধি ঘটনা শুনছো, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা লাইক করোনি অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং শেয়ার করতে ভুলো না। ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করতে ভুলো না যারা ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসে। কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো ঘটনা শোনার সাথে সাথে, তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায় এবং ইউটিউব অনেকের কাছে ঘটনাগুলি পৌঁছায় না। তাই আমি তোমাদের কাছে সবসময় একটা রিকোয়েস্টই করি, তোমরা লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লাগে তাহলেই অবশ্যই সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং বলে দিই, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করি। আশা করব গল্পকথা পরিবারে যত শ্রোতারা আছো তারা ঘটনাগুলিকে শুধুমাত্র কিন্তু এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আজকের দুটি ঘটনায় শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।